চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। নিরাপত্তার দায়িত্বে এসএসএফ, পিজিআর। আসছে চীন যুক্তরাজ্যের চিকিৎসক দল। দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা। সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কর্মবিরতি সাময়িক স্থগিত। আজ থেকে বার্ষিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত। মাধ্যমিকের ৭০% বেশি বিনামূল্যের পাঠ্য বই প্রস্তুত হয়নি এখনো। জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে পৌঁছানো নিয়ে শঙ্কা। বিধি না মেনে বহুতল ভবন নির্মাণে ভূমিকম্পের বড় ঝুঁকিতে ময়মনসিংহ নগরীর। সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি শামিমা শাম্মী। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দিচ্ছেন সাড়াও, এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যেসব গুজব ছড়িয়ে পড়েছে তাতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। জানান, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ডের পরামর্শে তার বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে। মঙ্গলবার রাতে এভার কেয়ার হাসপাতালে এসে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছিল দুদিন ধরে। ছড়িয়ে পড়ে নানা বিভ্রান্তিমূলক খবর। বিএনপির পক্ষ থেকে বলা হয়, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করবেন। এর বাইরে কোনো কিছু প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়। মঙ্গলবার ডাক্তার জাহিদ হোসেন ব্রিফিং করেন। জানান, ২৭ নভেম্বর থেকে বেগম জিয়া সিসিইউতে চিকিৎসাধীন আছেন। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। সারাও দিচ্ছেন বেগম জিয়া। ওনাকে গত ২৭ তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। সংকটময় মুহূর্তে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়ার পাশাপাশি বেগম জিয়া সেরে উঠবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান ডাক্তার জাহিদ। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশি বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। দীর্ঘ ৬ বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যে অকৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত। সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই। বিদেশে চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত দল মনে করলেই নেওয়া হবে বিদেশে। উনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে, মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক বেগম জিয়ার খোঁজ রাখছেন বলেও জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বেগম খালেদা জিয়াকে দেখতে মঙ্গলবার রাতে এভার কেয়ার হাসপাতালে আসেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, এমন সংকটাপন্ন পরিস্থিতি আগে কখনো হয়নি। বেগম খালেদা জিয়ার পরিবারকে ধৈর্য ধারণের জন্য দোয়াও করেন জামায়াতের আমির। সুস্থতা আল্লাহর নিয়ামত, অসুস্থতা আল্লাহর নিয়ামত। এই ক্ষেত্রে তার আপনজন যারা আছেন, বিশেষ করে তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, তাদের জন্য এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা বড় কঠিন। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা যেন ধৈর্যের সাথে
এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এবং আল্লাহর উপর তারাও যেন পূর্ণ ভরসা করতে পারেন। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন তিনি। জাওয়াদ, জানাবেন খালেদা জিয়ার সবশেষ অবস্থা কেমন এখন, আর যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল কখন পৌঁছাবেন, কি তথ্য রয়েছে? উজ্জ্বল, বেগম খালেদা জিয়ার যে সবশেষ অবস্থা সেটি তো আমরা গতকালই রাত্রেও জেনেছি এবং বিএনপির পক্ষ থেকে তার ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ তিনি যেটি বলেছেন যে তিনি ডাক্তারদের চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন এবং তারা আশাবাদী এখনও বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্য নিয়ে। তারা বলছেন তিনি এই জায়গা থেকে উঠতে যাবেন বা তিনি এখন যেভাবে চিকিৎসাটা নিচ্ছেন সেটি আরও দ্রুত সেরে উঠবেন, সেই আশা তারা ব্যক্ত করছেন। কিন্তু রাতে আবার আমরা দেখলাম যে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন। তিনি বের হয়ে এসে গণমাধ্যমদের কর্মীদের সাথে যেটি জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা যে পরিমাণ সংকটাপন্ন, তিনি বলছিলেন যে এর আগে কখনো তিনি এতটা অসুস্থ হননি। তিনিও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এবং একটি বিষয়, আপনি বিশেষজ্ঞ চিকিৎসক দলদের কথা বলছেন, ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে গতকালেই চীন থেকে 5 সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছে। সেটি একটি প্রাথমিক দল হিসেবে বলা হচ্ছিল এবং আজ রাতে কিন্তু, অর্থাৎ গতকাল রাতেই কিন্তু চীন থেকে আরেকটি চিকিৎসক দল এখানে এসেছেন এবং যারা দেশে চিকিৎসক দিচ্ছেন, বেগম খালেদা জিয়ার আগে থেকেই চিকিৎসক দল ছিলেন, তাদের সাথে সমন্বয় করছেন। এবং যুক্তরাজ্যের যে কথা বলছেন, এখনও যুক্তরাজ্য সকালে এখানে এসে পৌঁছানোর কথা, কিন্তু এখনও এখানে এসে পৌঁছেছে কিনা সেই তথ্যটি আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে আজকে ভোরে এই এভারকেয়ারে যুক্তরাজ্য থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসার কথা তারা আসবেন। কিন্তু যেটি বলছিলাম যে চীন থেকে কিন্তু ইতিমধ্যেই গতকাল এসেছেন 5 সদস্যের প্রাথমিক দল এবং আজ এই গতকাল মধ্যরাতেই মূলত আরেকটি দল এসেছেন, তারা চিকিৎসা দিচ্ছেন। এবং সামগ্রিকভাবে বেগম খালেদার যে অবস্থা সেটি যাচাই বাছাই করা হচ্ছে, তার আরও অধিকতর পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং তাকে সারিয়ে তোলার দল থেকে যেটি বলা হয়েছে এবং তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ তিনিও যেটি বলেছিলেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন, সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন। তার এই চিকিৎসা নিয়েও কিন্তু নানান ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, সেটি নিয়েও কিন্তু তিনি বলেছেন যে কোনো ধরনের গুজবে বা গুঞ্জনে কান না দেওয়ার জন্য এবং কোনো ধরনের অপপ্রচারের জন্য কান না দেয় সেটি তিনি বলেছেন। এবং সবশেষ যেটি বলেছেন যে তিনি মূলত সিসিইউতে চিকিৎসাধীন আছেন এবং দেশি বিদেশি, শুধু যে এই যে আপনি যুক্তরাজ্যের কথা জানতে চাচ্ছিলেন, চীন এবং লন্ডন ক্লিনিক, হপকিন্স মেডিকেল কলেজের চিকিৎসকরাও মূলত এখানে সার্বক্ষণিক সহযোগিতা করছেন, তারা সমন্বয় করে কাজ করছেন। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ। উজ্জ্বল ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার এই কঠিন সময়ে সহযোগিতা ও শুভকামনা জানানোয় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকালে ফেসবুকে এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনেই তার পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। একই সাথে বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ ও উৎকণ্ঠায় তার অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করার অভিব্যক্তিও প্রকাশ করেন। তারেক রহমান দেশে ফিরবেন কিনা তা একান্তই তার ব্যক্তিগত ও পরিবারের সিদ্ধান্ত। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরা বা না ফেরায় ভোটের মাঠে প্রভাব পড়বে না। অতি আগ্রহ কিছু কিছু লোক প্রকাশ করছে, তো এটা দরকার নেই। এটা ওনার পরিবার, ওনার মা, ওনাদের মধ্যে ওনার মার প্রতি ভালোবাসা, ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, এগুলো একান্ত ওনাদের নিজের। রাজনীতি এত সহজে প্রভাব পড়ার কোনো বিষয় না। বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল, মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকেরা কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করেছেন। আজ থেকে চলবে বার্ষিক পরীক্ষা। মঙ্গলবার রাতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে স্থগিতের কথা জানায়। আর্থিক সুবিধা, পদোন্নতি সহ 4 দফা দাবিতে সোমবার থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করেন। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন কোনোভাবে ব্যাহত না হয় সেই বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করার
সিদ্ধান্ত হয়েছে। আজ থেকে বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়। এতে একই সঙ্গে তাদের ন্যায্য দাবি সমাধানের পথে এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ চেয়েছে সমিতি। 2026 সালের বিনামূল্যের পাঠ্য বই প্রস্তুত হচ্ছে। প্রাথমিকের 90% বই ইতোমধ্যে মাঠ পর্যায়ে গেলেও মাধ্যমিকের বই রয়ে গেছে প্রেসেই। 70% বেশি বই এখনও প্রস্তুত হয়নি। জানুয়ারির মধ্যে এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো নিয়ে শঙ্কা সংশ্লিষ্টদের। অনেকের অভিযোগ, কোনো প্রেস মালিক শেষ সময়ে নিম্নমানের বই দিতে খুঁজছেন নানান ফাঁকফোকর। কিন্তু এনসিটিবি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। বিশাল বিশাল সাদা কাগজের রিম পূর্ণতা পাচ্ছে বর্ণে বর্ণে। এক একটি ফর্মা হয়ে বের হচ্ছে মেশিন থেকেই, তারপর বাধাই। নানান প্রক্রিয়ার পর অবশেষে এভাবেই রূপ নিচ্ছে পাঠ্য বইয়ে। এ বিশাল কর্মযজ্ঞেই প্রস্তুত হচ্ছে 2026 সালের পাঠ্য বই। যে বই পড়ে শিক্ষিত জাতি তৈরি হবে, সে বই প্রস্তুত করতে এভাবেই প্রেসে প্রেসে নিরলস পরিশ্রম করছেন শ্রমিকরা। তবু বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই পাওয়া নিয়ে থেকে যাচ্ছে শঙ্কা। কিন্তু কেন? এবছর সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিকের 4,36,75,000 শিক্ষার্থীর মাঝে 30,02,55,154টি বই বিতরণের লক্ষ্য সরকারের, যেখানে বাজেট ধরা হয়েছে প্রায় 2,000 কোটি টাকা। এনসিটিবি বলছে প্রাথমিকের প্রায় সব বই ছাপানো হয়েছে। নভেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে গেছে 90%, কিন্তু মাধ্যমিকের 70% বই এখনও ছাপানোই হয়নি। রিটেন্ডারের কারণে মাধ্যমিকের কাজ শুরু করতে যেমন একদিকে দেরি হয়েছে, অন্যদিকে অনেক প্রেস মালিক অসৎ উপায়ের ফাঁকফোকর খুঁজছে বলেও অভিযোগ মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতির। জানুয়ারিতে মাধ্যমিকের বই মাঠ পর্যায়ে পৌঁছানো নিয়ে শঙ্কা তার। কিছু লোক আছে আমাদের বসে আছে শেষ সময় খারাপ কাগজে বই দেওয়ার জন্য। কিছু লোক আছে ইন্সপেকশন টিমকে প্রভাবিত করতে পারতেছে বলে আমাদের কাছে শোনা যাচ্ছে। ইন্সপেকশন টিম বা যারা মাঠ পর্যায়ে তদারকি করেন, এনসিডিবি বলেন, মন্ত্রণালয় লোক, ওদের অভিজ্ঞতা এবং স্বচ্ছতা না থাকলে কিছু খারাপ হওয়া সম্ভব। আমাদের এই লোকগুলো সুযোগ পাবে। আমরা সমষ্টিগতভাবে সংগঠিতভাবে এদের প্রশ্রয় দিতে চাই না, কিন্তু এরা নিজেরা নিজেদের সামর্থ্য দিয়ে তাদের প্রশ্রয়টা খুঁজে নেয়। এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বক্তব্য জানতে চাইলে কর্মকর্তারা অপারগতা প্রকাশ করে। শিক্ষাবিদরা বলছেন, বছরের শুরুতে শিক্ষার্থীরা বই না পেলে তৈরি হবে শিক্ষণ ঘাটতি। এই পরিস্থিতির জন্য পরিকল্পনার অভাবকে দায়ী করছেন এই শিক্ষাবিদ। টোটাল সিস্টেমটাকে চেক করা দরকার, কারণ শুধু মন্ত্রণালয়ের ওই টেন্ডারিং প্রক্রিয়া না, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ডিসিশন মেকিং ক্ষেত্রে যে মিটিংগুলো হওয়া দরকার বা ফাইলগুলো পড়ে থাকার, সেই ধরনের কিন্তু অনেক ক্ষেত্রে শোনা যায়, সেখানে লম্বা প্রক্রিয়া পড়ে থাকে। গত বছরের চেয়ে এবার কাগজের উজ্জ্বলতা এবং জিএসএম দুটোই বাড়ানো হয়েছে। এবার কাগজের জিএসএম প্রাথমিকে 80 এবং মাধ্যমিকে 70, আর উজ্জ্বলতা উভয় ক্ষেত্রেই 75%। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ময়মনসিংহ নগরী যেন পরিণত হয়েছে কংক্রিটের স্তূপে, যেখানে নিয়ম না মেনে তৈরি বহুতল ভবনগুলো মেতেছে আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায়। সাম্প্রতিক ভূমিকম্প সেই বেপরোয়া নগরায়নকে দেখিয়েছে ভয়ঙ্কর সতর্কবার্তা। উন্নয়নের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এই বিপদ কতটা গভীর, আর মোকাবিলায় প্রস্তুতিই বা কেমন, সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন হারুনুর রশিদ। ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। ব্রহ্মপুত্র বিধৌত সবুজ শ্যামল প্রাচীন নগরী ময়মনসিংহ। ধীরে ধীরে কমছে সবুজ, নষ্ট হচ্ছে পরিবেশ, বাড়ছে ইট পাথরের জঞ্জাল। নিয়মনীতি বুড়ো আঙ্গুল দেখিয়ে মাথা তুলেছে অসংখ্য বহুতল ভবন। বিল্ডিং কোড, সেটব্যাক, কোনো কিছুরই তোয়াক্কা নেই। এসব বহুতল ভবন নির্মাণ নিয়ে রয়েছে ঘোরতর অভিযোগ। প্রশ্ন উঠেছে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়েও। নির্মাণ চলাকালেও থাকে না কোনো তদারকি। অভিযোগ আছে সিটি কর্পোরেশনের একটি শক্তিশালী সিন্ডিকেট এই নগরীকে ঠেলে দিয়েছে ভয়াবহ পরিণতির দিকে। আর এই আতঙ্কের মধ্যেই
21 নভেম্বর 5.7 মাত্রার ভূমিকম্প নাড়িয়ে দিয়ে গেছে ময়মনসিংহ সহ সারা দেশ। ক্ষয়ক্ষতির চেয়ে বেশি ছড়িয়েছে আতঙ্ক। ফলস্বরূপ বহুতল ভবনের অনেক বাসিন্দা তুলনামূলক ছোট ভবনে বাসা স্থানান্তরের কথাও ভাবছেন। কিন্তু তাতেই কি মুক্তি মিলবে? অনেক বিল্ডিং হচ্ছে এবং বিল্ডিংগুলো আসলে যথেষ্ট নিয়ম নীতি মেনে হচ্ছে না, তো এটা আসলে ঝুঁকিপূর্ণ সবার জন্যই। 5.7 পর্যায়ে যেহেতু এমত অবস্থা হয়েছে, আরও আমাদের শহরে আমি যতটুকু জেনে থাকি আরও অনেক উচ্চ ভবন আছে। তো যদি মাত্রাটি আরও বেশি হয়ে থাকে তাহলে আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন কি হবে। আমরা 5 তলা থাকতে চাইতেছি, 1 তলা 2 তলা বাসায় আমরা থাকতে চাইতেছি। এরকম অবস্থায় এই বড় বড় বিল্ডিংগুলোতে থাকা নিরাপদ না। একটি ভবনের অনুমোদনের জন্য সিটি কর্পোরেশনের দরকার পড়ে, পরিবেশ অধিদপ্তরের দরকার পড়ে, ফায়ার সার্ভিসের দরকার পড়ে এবং একটি নীতি এবং নৈতিকতার দরকার পড়ে। কিন্তু কোনো কিছু তোয়াক্কা না করে সকল বিভাগে একটি ভবনকে তারা অনুমোদন দিচ্ছে, যেই ভবনটি এখন মৃত্যু ফাঁদ। হিমালয়ের পাদদেশে অবস্থিত বৃহত্তর ময়মনসিংহ ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল। সরকারের সর্বশেষ সংশোধিত সিসমিক জোন মানচিত্র অনুযায়ী সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ জোন 1-এ রয়েছে বৃহত্তর ময়মনসিংহ ও সিলেট অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, দেশে বেশ কিছু ফল্ট বা ক্ষতি রয়েছে, যেগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ডাউকি ফল্ট। ভারতের উত্তর পূর্ব থেকে এই ফল্ট উত্তর পশ্চিমে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল ঘেঁষে বিস্তৃত। বড় মাত্রার ভূমিকম্প হলে সম্পূর্ণ বদলে যেতে পারে এই অঞ্চলের ভূতাত্ত্বিক মানচিত্র। ফল্টের অবস্থান এই এলাকাগুলোকে কিন্তু ভূমিকম্প প্রবণ করে তুলেছে এবং এই ফল্টের অবস্থানের কারণেই এই এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। নিঃসন্দেহে কোনো একটি এলাকায় যদি মাটির ভিতরে একটি শেকিং তৈরি হয় বা ভূ আলোড়ন তৈরি হয় বা ভূকম্পন তৈরি হয়, তাহলে এই যে ক্র্যাকের কথা বললাম, এই যে ফাটলটার কথা বললাম বা ফল্টের কথা বললাম, এর পার্শ্ববর্তী এলাকায় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এদিকে নকশা অনুমোদন নিলেও ভবন নির্মাণে নিয়ম মানা হয় না বলে স্বীকার করেছেন সিটি কর্পোরেশনের খোদ নগর পরিকল্পনাবিদ। আর লোকবল সংকটকে দোষ দিচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। নেই ঝুঁকিপূর্ণ ভবনের তালিকাও। ডিজাইনটা একদম সুন্দর করে, যে ভূমিকম্প সহনীয় বিল্ডিং কোড মাইনে, কিন্তু করার সময় দেখা যাচ্ছে কি তারা অদক্ষ ইঞ্জিনিয়ারদের বা শ্রমিকদের বা মিস্ত্রিদের পরামর্শ অনুযায়ী কাজ করে এবং দেখা যায় কি তাদের যে ডিজাইনের যে ক্যান্টিলেভারগুলো আছে অনেক সময় বাড়ায় দেয়। তাদের পিলারগুলোর কলমগুলো ঠিকমতো জায়গা থাকলেও তাদেরকে নিজেদের সুবিধার জন্য ক্যান্টিলেভারগুলো বেশি ঝুঁকিপূর্ণ হতে থাকে। ভবনগুলো নির্মাণকালীন সময়ে যে মনিটরিংটা করা প্রয়োজন, সেই মনিটরিংটা এই 2 জন সার্ভেয়ারের মাধ্যমে বা লোকবল সংকটের কারণে সেটা সঠিকভাবে মনিটরিংটা করা আমাদের সম্ভব হয় না। সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আমাদের আলাদা করে আসলে যে ভূমিকম্পের প্রস্তুতিমূলক সেই ধরনের সরাসরি কোনো কার্যক্রম নেই, তবে সিটি অংশ হিসেবে আমরা একটা প্রচারণার কাজটা আমরা করতে পারি। তবে জেলা প্রশাসক জানান, দুর্যোগ মোকাবেলায় সচেতনতা সৃষ্টিতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সিটি কর্পোরেশনকে বলেছি তারা একটা তালিকা প্রণয়ন করবে যে এই ময়মনসিংহ শহরে কি পরিমাণ ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে এবং আমরা তাদেরকে ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ে বসবাস করা থেকে নিরুৎসাহিত করব। এদিকে অপরিকল্পিত নগরায়নের ফলে ভূমিকম্প সহ বড় ধরনের দুর্যোগ মোকাবেলা প্রায় অসম্ভব বলে মনে করে ফায়ার সার্ভিস। উন্নয়ন নাকি ধ্বংসের হাতছানি, এখনই সময় সরকার, সিটি কর্পোরেশন এবং নগরবাসীর হুঁশে ফেরার। নয়তো ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে চরম মূল্য দিতে হবে এই অনিয়ন্ত্রিত নির্মাণের। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। নরসিংদীর রায়পুরায় এক স্বর্ণ ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের দীঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত প্রাণতোষ কর্মকারের স্বজনরা জানান, মঙ্গলবার 8টার দিকে অজ্ঞাত কয়েকজন প্রাণতোষ কর্মকারকে দোকান ও লেনদেনের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে দীঘলিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে তার বুকে গুলি করে পালিয়ে যায় তারা। এরপর প্রাণতোষকে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আজ বিশ্ব কীটনাশক মুক্ত দিবস। কৃষি নির্ভর জেলা মানিকগঞ্জে এখনও অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার হচ্ছে নানা ধরনের কীটনাশক।
ভুল তথ্য, ব্যবসায়ীদের কীটনাশক বিক্রির প্রতিযোগিতা আর সচেতনতার ঘাটতিতে বাড়ছে কীটনাশকের উপর নির্ভরতা। জেলায় অধিকাংশ কৃষকই নিয়মিত কীটনাশক ব্যবহার করলেও অনেকেই জানেন না এর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির কথা। আসাদুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মানুষ, পরিবেশ ও বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। তবুও দিন দিন বাড়ছে কৃষি জমিতে কীটনাশক ব্যবহারের মাত্রা। মানিকগঞ্জ সদর উপজেলার কৃষক আনোয়ার হোসেন ৩০ বছরের বেশি সময় ধরে সম্পৃক্ত কৃষিকাজে। ভালো ফলনের আশায় নিজের সবজি ক্ষেতে নিয়মিত স্প্রে করেন কীটনাশক। না দিলেও কোনো কিছু সবজি হয় না, দিলেও শরীরের অবস্থা খারাপ, আবার সবজি তো ওষুধ না দিলে হইব না, এই হলো যন্ত্রণা। কি করা যায়, এই ওষুধের না দেয় তো পারতাছি না। আনোয়ারের মতো এ জেলায় প্রায় ৫ লাখ কৃষক কৃষিকাজে যুক্ত। বেশি ফলন আর পোকা দমনে কৃষকদের অনেকেই নিয়মিত ব্যবহার করছেন কীটনাশক, কিন্তু বেশিরভাগই জানেন না এর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি কিংবা মাটি ও পরিবেশের ক্ষতির কথা। এই ওষুধ ছাড়া চলনা, ওই ওষুধটা দোকানে গেলে বলে যায়, কিন্তু দোকানে বলে দিয়ে এই ওষুধটা আইন একটু বেশ কমাইলে সে গাছ মারা যায়। বর্তমান যে কৃষকের অবস্থা, কীটনাশক থেকে বেরিয়ে আসা আমাদের পক্ষে খুব অসম্ভব ব্যাপার। আগে বইটার মধ্যে সার না গেই, বিষ না গেই নেই, ওখানে বইটা মূল্য তার মধ্যে পোকা খাইয়া বিনাশ করে হেলায়। এই শাক সবজি 3 দিন পর স্প্রে করেন নাকি। অতিরিক্ত কীটনাশকের ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, হচ্ছে পরিবেশের স্থায়ী ক্ষতিও। কীটনাশকের অতিরিক্ত নির্ভরতা কমাতে হলে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবাদীরা। আমরা মনে করি যে কৃষকের এই যদি এখান থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে আমাদেরকে সম্মিলিত উদ্যোগ লাগবে। বছরের পর বছর অতিরিক্ত কীটনাশক ব্যবহারে মাটির উর্বরতা কমে যাচ্ছে, পাশাপাশি বিলীন হয়ে যাচ্ছে উপকারী পোকামাকড়। দীর্ঘমেয়াদী এসব কীটনাশকের প্রভাব মানুষের জন্যও তৈরি করছে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি। আমাদের যে সবজিটা খাচ্ছি কেমিক্যাল মেশানো, সেটা কিন্তু আমরা খাওয়ার ফলে আস্তে আস্তে লিভার, কিডনিকে দীর্ঘমেয়াদী একটা বিকলাঙ্গ করে দিতে পারে, এমনকি ক্যান্সারের রূপ নিতে পারে। আর একটা হচ্ছে যে ওই যে কেমিক্যালটা আছে সেটা কিন্তু একসময় দেখা গেলো মাটিতে মিশে যায়, মাটিতে মিশে যাওয়ার পরে কিন্তু এটা বিভিন্ন নদী পুকুরে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাধারণত IPM, জৈব বালাইনাশক, সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ ট্র্যাপ, এগুলো ব্যবহার কথা বলে থাকি। তবু মাঠ পর্যায়ে কৃষক নানানভাবে জেনে না জেনে বিভিন্ন কীটনাশকের ডিলারের দোকান থেকে নানান ধরনের ওষুধ কিনে মাঠে ব্যবহার করে, তার ফলে অনেক সময় ফসল ক্ষতিগ্রস্ত হয়, কৃষক ক্ষতিগ্রস্ত হয়। নিরাপদ খাদ্য চাইলে নিরাপদ কৃষিও নিশ্চিত করতে হবে, আর তার প্রথম শর্ত কীটনাশক ব্যবহারে সঠিক তথ্য, সুরক্ষা আর সচেতনতা। বিশ্ব কীটনাশক মুক্ত দিবস মনে করিয়ে দেয়, খেতে শুধু কীটনাশক নয়, জ্ঞান আর সচেতনতাই হওয়া উচিত কৃষকের একমাত্র সঙ্গী। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ। চলছে আমন ধান কাটার মৌসুম, কিন্তু কুমিল্লায় মাঠে গেলে চোখে পড়ে ভিন্ন এক বাস্তবতা। ধান ঘরে তোলার আগেই কৃষকের মনে দানা বাঁধছে নতুন এক আতঙ্ক, ছত্রাকজনিত রোগ ফল স্মার্ট, যার কারণে ধান ভালোভাবে পাকার আগেই কেটে ফেলতে বাধ্য হচ্ছেন কৃষকরা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলম। চলছে আমন ধান কাটার মৌসুম, কিন্তু মাঠে দুশ্চিন্তাগ্রস্ত কৃষকের মুখ যেন নীরবে জানাচ্ছে অশনি সংকেত। কুমিল্লার ফসলি জমি জুড়ে ছড়িয়ে পড়ছে ফলস স্মার্ট। ছত্রাকজনিত এই রোগে ধানের স্বাভাবিক শস্যদানা পরিণত হচ্ছে হলদেটে জলপাই রঙের গুটিতে, ফলে পুরোপুরি পেকে ওঠার আগেই বাধ্য হয়ে ধান কেটে ফেলছেন কৃষানীরা। 5-6 বার ওষুধ দেওয়া হয়েছে, কারো কারো আর বেশি দেওয়া হয়েছে। এখন আবার ওই ফুডার রোগ একটা শুরু হয়েছে, কি গু কয়, এই কয় মানুষকে লক্ষ্মীর গু, আমি কেটে শয়তানের গু। দেখেন এটি কীরকম দেখা যাইতে, এই ধানগুলি ফুটে যায় কি কালো হইয়া হঠাৎ ফুটে যায়, মানে একটা খইয়ের মতন ফুটে যায়। তো খইয়ের মতন যে জিনিসটা ফুটে যায়, আসলে এটাতে আমরা অনেক কষ্ট পাই, কেননা অনেক দিন আমরা পরিশ্রম করি, ফলনটা আমাদের আসে, এই টাইমে আমাদের ফলনটা ফুটে যায়। কৃষকরা বলছেন রোগবালাই, পোকামাকড়ের আক্রমণ, উৎপাদন ব্যয় বৃদ্ধি সব মিলিয়ে ক্ষতির বোঝা বাড়ছে। বীজ, সার, কীটনাশকের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ার পাশাপাশি মাঠ পর্যায়ে সঠিক ও সময়মতো পরামর্শ না পাওয়ার অভিযোগও তাদের। কৃষি কর্মকর্তা আসে মাঝে মাঝে, বিএস আসে, আবার কি বলে, কিন্তু হুট করে আসে আবার চলে যায়।
আবার ওদেরকে সবসময় পাওয়া যায় না, যখন মনে করেন যে রোগ ধরছে তখন আবার পাওয়া যায় না। পরামর্শ হলে আমরা ফলনটা ভালো হতো, হ্যাঁ রায় মনে করেন পরিকল্পনা দেয় তো, বা এই ওষুধটা দিয়েন, বা এই কাঠটা এই সমস্যা আছে সরার ধানটা, বা এই ওষুধটা বিক্রি করে ইয়ে করেন, তো আমরা ফলনটা ভালো হইতাম। যদিও জেলা কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে আমনের আবাদ বেড়েছে প্রায় 47,000 হেক্টরে, তবে জমি বাড়লেও ফলনের লক্ষ্যমাত্রা কমেছে প্রায় 1,500 টন। মাটির যে অবস্থা, যতই রাসায়নিক সার দেই না কেন, যদি জৈব সার না দেই এবং মাটির পিএইচ যদি আমরা নিয়ন্ত্রণে না আসি, তাহলে কিন্তু এটা শুধু খরচই হবে, এটা কোনো উপকারে আসবে না। এটা হচ্ছে কৃষক ভাইদের একটা ভুল ধারণা যে বেশি সার দিলে হয়তো আমার ফলনটা ভালো হবে। বিশেষজ্ঞরা বলছেন মাঠ পর্যায়ে ত্রুটি, রোগবালাই দমন না হওয়া এবং কৃষকের বাড়তি ব্যয় সব মিলিয়ে কমে যেতে পারে জেলার মোট আমন উৎপাদন। সংকট দেখা দিতে পারে জেলার খাদ্য ভাণ্ডারেও, তাই দ্রুত সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ দিচ্ছেন কৃষিবিদরা। মাসুদ আলম, এখন, কুমিল্লা। চর দখলকে কেন্দ্র করে ভোলায় দিনে দুপুরে চলছে লাঠিয়াল আর ডাকাতদের উন্মুক্ত অস্ত্রের মহড়া। প্রতিদিনই ঘটছে হামলা, লুটপাট, ছিনতাই ও জমি দখলের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হলেও স্বস্তি ফেরেনি চরবাসীর, বরং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই হচ্ছে হামলা, ভাঙচুর। ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন অঙ্কুর রায়। প্রায় ৩৫ বছর আগে মেঘনার বুকে জেগে ওঠা দ্বীপ জেলা ভোলার বিস্তীর্ণ এই চর এখন কয়েক হাজার মানুষের বসতি। কৃষিকাজ, পশুপালন আর মাছ শিকারী যাদের আয়ের প্রধান উৎস। এই চর ঘিরে চলছে হাজারো মানুষের জীবন ও অর্থনীতি। অনুকূল আবহাওয়া আর উর্বর মাটির কারণে চরাঞ্চলে বছরের পর বছর কৃষিতে আসছে সাফল্য। তবে মেঘনার বুকে জেগে ওঠা সবুজে ছাওয়া এই চর দেখতে যত শান্ত, ভেতরে ততটাই অস্থির। চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হলেও এখন সবচেয়ে বড় বাধা লাঠিয়াল বাহিনী ও ডাকাত আতঙ্ক। এটি ভোলার দৌলত খান উপজেলার বিচ্ছিন্ন নেয়ামতপুর চর, যেখানে হাজারো মানুষের জীবনযাপন এখন আতঙ্কে আচ্ছন্ন। প্রভাবশালীদের ছত্রছায়া লাঠিয়াল গ্রুপ ও ডাকাত দল চাষাবাদে দিচ্ছে বাধা। ঘটছে হামলা, লুটপাট ও চর দখলের মতো ঘটনা। বড় সংঘর্ষের শঙ্কায় দিন কাটছে চরবাসীর। তবে চরাঞ্চলের উত্তেজনা নিরসন এবং কৃষকদের নিরাপত্তায় অস্থায়ী ক্যাম্প স্থাপন ও পুলিশের টহল জোরদার রয়েছে। পাশাপাশি অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার আশ্বাস জেলা পুলিশের। এখানে অস্থায়ীভাবে যে আমাদের একটা পুলিশ ক্যাম্প করা হয়েছে, এটি আমাদের করার মূল উদ্দেশ্য হলো এখানে যারা চাষি ভাইরা আছেন এনাদের উপর যেন বাইরের কেউ কোনো মহল যাতে কোনো রকম কোনো প্রভাব সৃষ্টি করতে না পারে, তাদেরকে মারধর করতে না পারে। এখানে যে চরের যে বিভিন্ন ম্যাটারগুলো আছে, বিশেষত এখানে মালিকানা নিয়ে একটা দ্বন্দ্ব আছে, তো সেই দ্বন্দ্বটা আসলে আমরা সমাধান দিতে পারবো না। এটা আদালত থেকে শুরু করে বিভিন্ন সরকারি অন্যান্য স্টেক হোল্ডার আছেন, তারা এটার সমাধান দেবেন। আর পাশাপাশি হচ্ছে চরের চাষাবাদ হচ্ছে বা গরু মহিষ চরানো হচ্ছে, এটা নিয়ে হচ্ছে যদি কোনো রকমের ফৌজদারি অপরাধের উদয় হয়, সেটা আমাদের যে পুলিশি যে আইন কানুন বিধিবিধান আছে সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব। তবে আইন শৃঙ্খলা বাহিনীর এমন আশ্বাস থাকলেও বাস্তবতা ভিন্ন। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই চরে নেই নিরাপত্তার পরিকাঠামো, নেই পুলিশের নিয়মিত টহল। এতে পূর্বপুরুষদের জমিতেই বাধা পাচ্ছেন প্রকৃত মালিকরা। অস্থায়ী ক্যাম্প থাকলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় পুলিশের উপস্থিতিতে লাঠিয়াল ও ডাকাত গ্রুপ করছে হামলা, ভাঙচুর ও লুটপাট, এমনই অভিযোগ স্থানীয়দের। আমাকে বাটটা সব ফালাই দিছে, আডি নিয়ে গেছে, কিছু আডিও ফালাই দিছে, আর আমার এই মানি ব্যাগ একবার হুদা করে দিয়ে গেছে। পুলিশ আমাদের নিরাপত্তা দেব, সেই জায়গায় পুলিশ পাশে খাড়ে থাকে, ওরা আমাদের লুটপাট করে, আমাদের মা বোনের উপর খুব নির্যাতন চালায়। মোবাইলের টাকা ছিল বিকাশে, সব বিনাশ করে দিয়েছে। আমাদের দেখেন এখানে নিচে পড়ে রয়েছে, দেখেন সব পড়ে রয়েছে। পুলিশ এখানে আসছিল, পুলিশগুলো মাদল করে নাই। ওদিকের বাসাগুলো ভাঙচুর করছে আমাদের চাষাগো। গাড়ির তেল আসছিল 3 ব্যারেল, তেল 3 ব্যারেল নিছে। আমরা জমিন আলা বয় আলা, আমরা শান্তি চাই, আমাকে জায়গা জমি আমরা বুঝতে পাইতে চাই। এ বিষয়ে জানতে চাইলে নেয়ামতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ কথা বলতে রাজি হননি। আমি এই মুহূর্তে সাক্ষাৎকার দেব না। চরে যে উত্তেজনা বিরাজ করছে, নিয়ন্ত্রণ আপনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন ভাই? ঠিক আছে। চরের বাসিন্দারা একাধিকবার উচ্চ আদালতে রায় পেলেও জমি দখলে মরিয়া লাঠিয়াল ও ডাকাত গ্রুপ।
এমন বাস্তবতায় ডাকাতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চরবাসী। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। পাবনার ঈশ্বরদীতে উপজেলা পরিষদ চত্বরে ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় এই মামলাটি করেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, প্রাণী কল্যাণ আইন 2019-এর 7 ধারায় এই মামলা করা হয়। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি বেগমকে আসামি করা হয়েছে। সরকারি কোয়ার্টার থেকে বের করে দেওয়া হয়েছে ওই সরকারি কর্মকর্তার পরিবারকে। এছাড়া ঘটনা তদন্তে যায় অ্যানিমেল অ্যাক্টিভিটিস্ট কমিটির তদন্ত টিম। রোববার 8টি কুকুরছানা পানিতে ডুবিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি বেগমের বিরুদ্ধে, জানিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা। দিন যতই যাচ্ছে কমে আসছে তাপমাত্রা। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কখনো হালকা কখনো ঘন কুয়াশায় ঢেকে থাকছে পথঘাট। এই খবর নিয়ে আরও খবর জানাতে মেহেরপুর থেকে যুক্ত আছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন মেহেরপুরে শীতের অনুভূতি কেমন, আর শীতজনিত রোগবালাইয়ের কোনো প্রকোপ রয়েছে কিনা? উজ্জ্বল, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলটা কিন্তু প্রচুর শীত এবং গরম পড়ে। বিশেষ করে শীতের সময় কিন্তু তাপমাত্রা অনেক নিচে নেমে যায়। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস 13.7 ডিগ্রি সেলসিয়াস, যেটি চলিত শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড এই অঞ্চলে। আমি আবহাওয়া অফিসে কথা বলেছি, এটা কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি গিয়ে কিন্তু এটা 10, 7, 8-এ নামার একটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কিন্তু বেশ কয়েকটা মৃদু শৈত্যপ্রবাহর সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাস জুড়েই। তবে এই যে শীতের এই আগমন বা শীতের তাপমাত্রা নিম্নমুখী হওয়াতে সব ধরনের মানুষই কিন্তু বিপাকের মধ্যে পড়েছে। বিশেষ করে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু দিন দিন সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, এরা কিন্তু অতিরিক্ত শীতের কারণে তারা কিন্তু ঠিকমতো কাজ করতে পারছে না বা রিক্সা ভ্যান চালাতে পারছে না। এর পাশাপাশি কিন্তু উত্তরের হিমেল হাওয়া জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আমি সকালে কিন্তু বাড়ি থেকে বের হয়ে রাস্তাঘাটে স্বাভাবিক সময়ের চাইতে মানুষজনের উপস্থিতি একেবারেই কম দেখেছি, কারণ অতিরিক্ত শীতের কারণে অনেকেই কিন্তু সকাল সকাল বাড়ি থেকে বের হতে পারছে না। এর পাশাপাশি আমি মেহেরপুর জেনারেল হাসপাতালে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই শীতের কারণে আবহাওয়া পরিবর্তনের ফলে আবহাওয়া জনিত বিভিন্ন রোগবালাই কিন্তু দানা বাঁধছে মানুষের শরীরে। বিশেষ করে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ এবং শিশু, তাদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমি কয়েকজন দিনমজুরের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে অতিরিক্ত শীতের কারণে তারা কিন্তু ঠিকমতো কাজ করতে পারে না, আবার অতিরিক্ত শীতের কারণে কাজও কিন্তু অনেক কম, তাই তারা কিন্তু দিন চালানো তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এছাড়াও সব ধরনের মানুষই কিন্তু শীতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। উজ্জ্বল, হাফিজ, এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে শীত পরিস্থিতির সর্বশেষ। মুজাহিদ আল মুন্না যুক্ত ছিলেন মেহেরপুর থেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা ঘিরে আবারও যুদ্ধের আশঙ্কা দেখা দিচ্ছে। ওয়াশিংটনের দাবি, মাদক ও অনিয়মিত অভিবাসন ঠেকাতে মেনে নেওয়া সেনা মোতায়েনের পদক্ষেপ। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ, ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য তার দেশের বিশাল তেল ভান্ডার দখল করা। কিন্তু কেন এমন অভিযোগ মাদুরো সরকারের? বিস্তারিত জানাচ্ছেন সানজিদ ইসলাম তন্নি। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একের পর এক যুদ্ধজাহাজ, হাজারো মার্কিন সেনা মোতায়েনে দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র সম্পর্ক। যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালালে তা প্রতিহত করার জন্য বরাবরই প্রস্তুতির কথা জানিয়ে আসছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার তেলের মজুদ দখলের চেষ্টার অভিযোগ এনেছে মাদুরো সরকার। মার্কিন আগ্রাসন প্রতিহত করতে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের কাছে সহায়তাও চেয়েছে। যদিও মার্কিন পররাষ্ট্র বিভাগ বলছে তেলের কারণে নয়, বরং ভেনেজুয়েলা থেকে অনিয়মিত অভিবাসী ও মাদকের প্রবাহ ঠেকাতেই এই সামরিক প্রস্তুতি। কিন্তু প্রেসিডেন্ট মাদুরোর দাবি যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য তার দেশের ৩০৩ বিলিয়ন ব্যারেলের বিশাল তেলের মজুদ। ভেনেজুয়েলা বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ তেল ভান্ডারের মালিক, যা মধ্যপ্রাচ্যের বহু দেশ বা টেক্সাসের চেয়েও বেশি। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অব্যবস্থাপনার কারণে উৎপাদন কমে দাঁড়িয়েছে দিনে মাত্র 10 লাখ ব্যারেল, যা 1999 সালের উৎপাদিত তেলের 1/3 মাত্র। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বোচ্চ তেল উৎপাদনকারী হলেও দেশটি এখনও তেল আমদানির জন্য ভেনেজুয়েলার ওপর নির্ভরশীল, কারণ যুক্তরাষ্ট্রে উৎপাদিত তেল শুধু পেট্রোল তৈরির জন্যই ভালো। আর ডিজেল, অ্যাসফল্ট এবং ভারী শিল্পের জ্বালানি তৈরিতে ভেনেজুয়েলায় উৎপাদিত ভারী ক্রুড তেলের কোনো বিকল্প নেই। ইউএস এনার্জি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র বর্তমানে ভেনেজুয়েলা থেকে প্রতিদিন 1 লাখ ব্যারেলের বেশি তেল আমদানি করছে। রাশিয়ার ভারী তেলের সঙ্গে ভেনেজুয়েলার তেলের মিল রয়েছে, এজন্য ভারত ও চীন রাশিয়ার ওপর নির্ভরশীল। ভেনেজুয়েলার উৎপাদন বাড়লে রাশিয়ার তেলের বিকল্প তৈরি হবে, এতে দুর্বল হবে রাশিয়ার যুদ্ধ অর্থনীতি। তাই বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান উত্তেজনা কেবল ভূরাজনৈতিক টানাপোড়েন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিশ্বের বৃহত্তম তেল ভান্ডার, মার্কিন জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতির জটিল সমীকরণ। ভেনেজুয়েলায় শাসন পরিবর্তন হলে তা শুধু দেশটির জন্য নয়, বৈশ্বিক তেল বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন তারা। সঞ্জিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফলপ্রসূ আলোচনা হলেও ইউক্রেনীয় ভূখণ্ডে নিয়ন্ত্রণের বিষয়ে কোনো আপোষ করবে না মস্কো। বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন রুশ পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। জানান, বিবাদমান পক্ষগুলোর মধ্যে কিছু জটিল বিষয়ে এখনও মতপার্থক্য রয়েছে। এছাড়া মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব মস্কোর জন্য গ্রহণযোগ্য হলেও ইউরোপীয় দেশগুলোর প্রস্তাব ক্রেমলিনের স্বার্থকে ক্ষুণ্ণ করবে বলেও অভিযোগ উশাকভের। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের 28 দফা শান্তি প্রস্তাব ছাড়াও আরও 4টি নথি পেয়েছে রাশিয়া, কিন্তু ভবিষ্যৎ আলোচনা এগিয়ে নিতে এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করবে না ওয়াশিংটন ও ক্রেমলিন। এদিকে হোয়াইট হাউসে ইউক্রেন যুদ্ধকে বিশৃঙ্খলা আখ্যা দিয়ে ট্রাম্প জানান, এই সংঘাতের সমাধান সহজ নয়। অন্যদিকে পুতিনের সঙ্গে বৈঠক শেষে মস্কো ত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সহ মার্কিন প্রতিনিধি দল। তিন ম্যাচ সিরিজের তৃতীয় শেষ টি-20তে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। আগামী বছর অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপের আগে আর ম্যাচ না থাকায় এই সিরিজে সম্ভাব্য সব পরীক্ষা নিরীক্ষা সেরে নিয়েছে টাইগাররা। মূল দল প্রায় চূড়ান্ত হলেও বিপিএলে ভালো খেললে জায়গা মিলতে পারে বিশ্বকাপের বিমানে। বিস্তারিত আসাদুজ্জামান লিটনের প্রতিবেদনে। 2026 সালের ফেব্রুয়ারিতে হবে টি-20 বিশ্বকাপের পরবর্তী আসর। এর আগে আয়ারল্যান্ড সিরিজে ছিল এই ফরম্যাটে বাংলাদেশের শেষ সিরিজ। তাই আইরিশদের বিপক্ষে হওয়া 3টি ম্যাচকে প্রস্তুতির উপলক্ষ হিসেবে নিয়েছিলেন জাতীয় দলের টি-20 অধিনায়ক লিটন দাস। প্রথম ম্যাচ হারলেও পরের দুটি জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পরীক্ষা নিরীক্ষার সিরিজ শেষে নিজেদের কোন দিক নিয়ে সন্তুষ্ট হয়েছেন সেটি জানিয়েছেন লিটন। অনেক পজিটিভ সাইড আছে। নর্মালি আমরা এই টিমটা খুব একটা এত ভালো ফিল্ডিং করি না কখনো, বাট আপনি যদি এই 3টা গেম দেখেন আমরা অনেক ব্রিলিয়েন্ট ক্যাচ নিয়েছি। অ্যাটলিস্ট ফিল্ডিংয়ের দিক দিয়ে বলতে পারি যে অনেকখানি ডেভেলপমেন্ট দেখা গেছে। চলতি বছর সবচেয়ে বেশি টি-20 ম্যাচ খেলেছে বাংলাদেশ, জয়ও এসেছে বেশি। এবছর খেলা ম্যাচগুলোর অভিজ্ঞতা থেকেই বিশ্বকাপের দল ঠিক করা হবে বলে আভাস লিটনের। আমরা এই একটা বছর ধরে অনেক ট্রাই করেছি অনেক জায়গায়। আমার মনে হয় আমাদের যে বাঞ্চ অফ ক্রিকেট একটা সার্কেল আছে 15, 16, 17টা প্লেয়ার, তারা অলমোস্ট রেডি এই জায়গাটা খেলার জন্য। আমরা যথেষ্ট পরিমাণে ট্রাই করেছি, মানে একটা টিম বিল্ড আপ করার জন্য যে জায়গাগুলোতে হাত দেওয়া দরকার অনেক রিস্কও নিয়েছি, অনেক জায়গা পূরণ করার চেষ্টাও করেছি। বিশ্বকাপে স্কোয়াড প্রায় চূড়ান্ত হলেও এখনই অন্যদের হতাশ না হওয়ার আহ্বান লিটনের। সামনে বিপিএল, সেখানে দারুণ কিছু করতে পারলে যে কারোর জন্য সুযোগ তৈরি হতে পারে বলে জানান টি-20 অধিনায়ক। দেখা যায়, এখন সামনে বিপিএল আছে, বিপিএল এর উপর অনেক কিছু নির্ভর করবে। বাংলাদেশ একটা বড় লিগ, কোনো প্লেয়ার যদি এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলে অবশ্যই তার জন্য জায়গা ওপেন স্টিল, কারণ
আপনি প্লেয়ার চুজ করবেন কীভাবে, পারফরমেন্স দিয়ে তো চুজ করবেন, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও বুঝতে হবে যে প্লেয়ারটা পারফর্ম করতেছে তার কি টিমে জায়গা হবে কি না, কারণ টিমের যদি প্লেয়ারটা ওই জায়গায় যদি পারফর্ম করে থাকে আপনি তো পারফর্ম করা প্লেয়ারকে বাদ দিতে পারবেন না। সিরিজ শুরুর আগে কাঙ্ক্ষিত স্কোয়াড না পাওয়ার দাবি করলেও সব মিলিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন লিটন। বিশ্বকাপের জন্য যথার্থ প্রস্তুতি হয়েছে বলেও মনে করছেন টাইগার কাপ্তান। আর তাই আসন্ন মেগা টুর্নামেন্টে ভালো করার বিষয়ে আশাবাদী তিনি। আসাদুজ্জামান লিটন, এখন। শেষ করবো এখন সকাল। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া, নিরাপত্তার দায়িত্বে এসএসএফ পিজিআর। আসছে যুক্তরাজ্যের চিকিৎসক দল, দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা। সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কর্মবিরতি সাময়িক স্থগিত, আজ থেকে আবারও শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা। মাধ্যমিকের ৭০% বেশি বিনামূল্যের পাঠ্য বই প্রস্তুত হয়নি এখনো, জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে পৌঁছানো নিয়ে শঙ্কা। বিধি না মেনে বহুতল ভবন নির্মাণে ভূমিকম্পের বড় ঝুঁকিতে ময়মনসিংহ নগরীর, সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন। আর এই ছিল এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।